অনেকেই এটা স্বপ্ন দেখে পাইলট হবে। এতই কঠিন পরীক্ষাটা হয় যে এই এত লক্ষের ভেতর 20 জন টেকে। আর্মি, নেভি, এয়ারফোর্স এই তিনটার ভেতরে সবচেয়ে জিডিপিতে যাদের আইকিউ বেশি তাদেরকেই কেবল নেওয়া হয়। প্রচণ্ড স্ট্রেসে উনি কতটুকু অটল থাকেন এই বিষয়গুলি দেখা হয়। হবু পাইলটরা ট্রেনিং করে প্রায় 3 বছরের মতো। স্যার, একটু জানতে চাইবো আপনার থেকে যে আসলে পাইলট নির্বাচনী প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়। জি, ধন্যবাদ। ইন্টারমিডিয়েটের পরে এই নির্বাচন প্রক্রিয়াটা হয়। তো আমরা জানি বাংলাদেশে প্রায় 4 লক্ষ প্রতি বছর কম বেশি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়। বলা চলে অনেকেই এটা স্বপ্ন দেখে পাইলট হবে। পরীক্ষা যদি আমরা 50,000ও নেই, তাতে তাত্ত্বিকভাবে বিরাট একটা জনগোষ্ঠী পরীক্ষা দেয়। কিন্তু প্রতি বছর জিডিপি, জেনারেল ডিউটি পাইলট, যেটা বিমান বাহিনীর জন্য দরকার হয়, তাতে সাধারণত আমরা 20 জনের বেশি প্রতি বছরে আমরা নিতে পারি নাই। তার মানেটা হলো যে এতই কঠিন পরীক্ষাটা হয় যে এই এত লক্ষের ভেতর 20 জন টেকে। এখন কঠিন মানেটা কি? কঠিন হলো যে প্রথমে আইকিউ একটা পরীক্ষা হয়, ইন্টেলিজেন্ট কোশ্চেন। এটা বুদ্ধিদীপ্তি দেখা হয়। এবং আর্মি, নেভি, এয়ারফোর্স এই তিনটার ভেতরে সবচেয়ে জিডিপিতে যাদের আইকিউ বেশি তাদেরকেই কেবল নেওয়া হয়। তাহলে গেল প্রথমে আইকিউ। এভাবে একটা নির্বাচনী প্রক্রিয়াতে বিভিন্ন রিটেন পরীক্ষাতে বিভিন্ন রকম দক্ষতা দেখা হয়। বিশেষ করে বিজ্ঞান, যেগুলি পদার্থ এবং অন্যান্য বিষয়, গণিত আছে, এগুলি দেখা হয়। এরপরে আমরা যে জিনিসটা বলি সেটা হচ্ছে 4 দিন ব্যাপী ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড একটা থাকে, সেখানে তাকে মনিটর করা হয় 4 দিন থেকে 5 দিন। এই সময়কালে ওনার মনস্তাত্ত্বিক অবস্থাটা যাচাই করবার জন্য কিছু সাদা পোশাকে সাইকিয়াট্রিস্ট এবং কিছু ইউনিফর্ম পরা বিভিন্ন রকম অফিসাররা তাকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেন। তাতে মনস্তাত্ত্বিক বিষয়টা অত্যন্ত সংবেদনশীল যে উনি এইরকম জটিল প্রক্রিয়াতে তাৎক্ষণিকভাবে একাকে কোনো সিদ্ধান্ত নিতে পারেন কি পারেন না, অর্থাৎ প্রচণ্ড স্ট্রেসে উনি কতটুকু অটল থাকেন এই বিষয়গুলি দেখা হয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এবং এই সময় আমরা দেখি না ছবিতে কত ফিট ওয়াল লাফ দিয়ে যেতে পারে, দড়ি বেয়ে উঠতে পারে, তাহলে তার শারীরিক যোগ্যতাটাও তা আছে কি না সেটাও দেখা হয়। তাহলে আমরা 3টা জিনিস গুরুত্ব দিলাম: তার একাডেমিক গুণাগুণ, তার মেধাদীপ্তি, 2টা মনস্তাত্ত্বিক স্ট্যাবিলিটি, আর আরেকটা তার শারীরিক দক্ষতা এবং আনুষাঙ্গিক বিষয়গুলি এবং তার একাডেমিক রেজাল্টও বটে। এইভাবে সে নির্বাচিত হলো, সে হবু পাইলট। এখন এই হবু পাইলটরা ট্রেনিং করে প্রায় 3 বছরের মতো। প্রথমে যায় বাংলাদেশ মিলিটারি একাডেমিতে, সেখানে এয়ারফোর্স, নেভি, র্যাব সংশোধনী, বিমান বাহিনীর 3টার ক্যাডেটরা থাকে। করার পর তারা ফ্লাইং একাডেমি যশোরে চলে যান। যশোরটাই এখানে ভিত্তিভূমি। সেখানে প্রায় 3 বছরের মতো ট্রেনিংটা চলে। তখন তার বয়স হচ্ছে 18 বা তাকে প্রতিদিন দৌড়াতে হয়, একাডেমিক পরীক্ষা দিতে হয়, বিমান বাহিনী সম্বন্ধে তাদের সারা পৃথিবী বিমান এগুলি হাতে কলমে ছাড়াও তাকে তারপর একটা পর্যায়ে তাকে সরাসরি বিমানে নিয়ে যাওয়া হয়। ধরেন আমি আপনার কাছে গাড়ি চালানো শিখছি, তখন আমি কি করব? আপনি ড্রাইভিং সিটে বসবেন, আমি আপনার পাশের সিটে বসবো। আপনি গাড়ি চালানোর সময় আমাকে দেখিয়ে দিবেন যন্ত্রগুলি কি, আমি পাশে থেকে সেগুলি দেখব। এইভাবে হওয়ার পর আপনি কিছুদিন পর যখন আমার আস্থা আসবে, তখন আপনি আমাকে ড্রাইভিং সিটে বসাবেন, তখন আমি করব। তারপর আপনার যখন ধারণা মোটামুটি নিশ্চিত হবেন যে আমার গাইড হিসাবে যে আমি পারবো, তখন আপনি গাড়ি থেকে নেমে বলবেন আপনি গাড়ি চালান। তখন আমি একটা সলো একা গাড়ি চালাবো। ব্যাপারটা তাই হয়েছিল এই তৌকিরের ক্ষেত্রে। উনি ওই 3 বছরের ট্রেনিং করেছেন, প্রতিদিন ট্রেনিং করার সঙ্গে দৌড়াতে হয়, শারীরিক সুস্থতা থাকতে হয়। এবং তারপরে উনি এই 3 বছর যখন এই বিমানে করে, তখন পাশে তার একজন ট্রেনার ছিল, কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর, আমরা বলি QFI। তাকে করানোর পরে উনি যখন নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছান যে তার যে গুণাবলী আছে তাতে উনি এখন সলো করতে পারবেন, তখন তিনি বোর্ডে উপস্থাপন করেন। তারপর এটা যখন হয়, পাস হয়ে যায়, এটা রুটিন জব। প্রতিনিয়ত কেউ না কেউ তো এই প্রক্রিয়ার ভেতর দিয়ে পাইলট হচ্ছেই। তো সুতরাং এটা এই প্রক্রিয়ার ভেতর দিয়ে একটা পাইলট প্রথমে নির্বাচিত হন এবং পরবর্তীতে এককভাবে ফ্লাইট করবার যোগ্যতা অর্জন করেন।